নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, বাঙালিদের আমরা বলি না, বাঙালিদের কিনা 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ এই 12 মাস আপনারা কি 13টা অনুষ্ঠান আপনারা দেখবেন করবেন। এখন বর্তমানে আরো বেশি হয়েছে। এই পার্বণ বলতে পুজো, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনি আপনার গৃহে করছেন, আপনার দোকানে করছেন, আপনার বাড়ির কাছাকাছি কোনো জায়গায় করছেন, সেটা প্রত্যেকটা অনুষ্ঠানই দেখা গেলো আপনারা তার সঙ্গে খুব অ্যাটাচড হয়ে যাচ্ছেন। এইরকমই একটা অনুষ্ঠান, এইরকমই একটা শুভ সময়, সেটা হচ্ছে আগামী অক্ষয় তৃতীয়া। নামের মধ্যেই লুকিয়ে রয়েছে অনেক কিছু জিনিস। কারণ একটা জিনিস জানবেন যে কিছু কিছু শুভ সময় আসছে জীবনে, বা শুভ কিছু তিথি হয়, যে তিথিতে আপনি আপনার জীবনের অনেক কিছু প্রাপ্তি যোগ মিলে যেতে পারে। সেই রকমই এই অক্ষয় তৃতীয়া কেন, এর গুরুত্ব কি, কারণ আমি অবশ্যই বলবো, কিন্তু তবুও জানবেন যে অক্ষয় তৃতীয়ার দিন আপনি যা কিছু করুন না কেন, 10 টাকা রোজগার করে আপনি যদি সঞ্চয় করে রাখেন, সেটা আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে। কিন্তু সেই রকমই আপনি ওই দিন, বলা হয় যে ওই দিন আপনি যা কিনবেন সেটা আপনার সারা জীবনের জন্য থেকে যাবে। সেই জন্য ওই দিন বেশ 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 কিছু শুভ কাজ করা হয়। আবার বলছে ঠিক ওরই উল্টো দিক, ওই দিন যদি আপনি কোনো পাপ কাজ করেন, তাহলে সেটা আপনার জীবনের পাপটা অক্ষয় হয়ে থেকে যাবে। আপনার তার প্রায়শ্চিত্ত হয়তো পরের জন্মে গিয়ে করতে হতে পারে, বা এই জন্মের শেষে গিয়ে করতে হতে পারে। এটা কি গুরুত্বপূর্ণ কথা। সেই জন্য বলা হচ্ছে অক্ষয় তৃতীয়াতে আপনি জীবনে যা কিছু শুভ কাজ করুন, আপনি যদি একটু আনন্দে হাসেন, তাহলে সেটা আপনার জীবনে অক্ষয় থাকবে, এবং আপনি পরবর্তী সময়গুলো আপনি হাসির মতো আপনার মনটা থাকবে, আপনি আনন্দে থাকতে পারবেন পরবর্তী সময়গুলো। সেই জন্য বলা হচ্ছে ওই দিনটা করুন, শুভ কাজ করুন, এমন কিছু শুভ কাজ করুন যাতে আপনার আশেপাশের মানুষগুলো প্রত্যেকেই আপনার ওই কাজে প্রশংসা করতে পারে, ওই আপনার কাজের কারণে তারা কোনো সহযোগিতা পেতে পারে, তাতে তাদের থেকে যে আশীর্বাদ আপনি পাবেন সেটা আপনার জীবনের অক্ষয় থাকবে। তাই এই অক্ষয় তৃতীয়া, এবং এই অক্ষয় তৃতীয়াতে কখনো কোনো সময়ের জন্য সারাটা দিনে কারোর এমন কোনো কর্ম করবেন না যাতে আপনার পাপ হয়, এবং সেই পাপ আপনার জীবনে অক্ষয় হয়ে থেকে যাবে, যেটা আপনাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে, যেটা আপনার পরবর্তীতে জেনারেশনের এফেক্ট হতে পারে। সেই জন্য খুব কেয়ারফুলি চলবেন এই নির্দিষ্ট অক্ষয় তৃতীয়ার দিন। বলা হচ্ছে যদি ভালো কাজ করে থাকেন, তাহলে আপনার জীবনের অবশ্যই ভালো কিছু লাভ করবেন। যদি খারাপ কাজ করেন, তাহলে অবশ্যই আপনার জীবনে খারাপ সময় আসবে এই অক্ষয় তৃতীয়াতে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে এই দিনটা খেয়াল রাখবেন, অবশ্যই খুব গুরুত্ব দিয়ে মনে রাখবেন যে এই দিন যদি আপনি কোনো কারণে ভুল কোনো কাজ করে বসেন, কোনো ভুল ভ্রান্তি কোনো কাজ করে বসেন, তাহলে সেটা আপনার জীবনে কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে, এবং তার কিন্তু মাসুল আপনাকেই গুনতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে কি না, কোনোভাবে আপনার মুখ থেকে যেন কোনো খারাপ কথা না বার হয়, যার কারণে আপনি যাকে বলছেন সেই মানুষটা যেন কোনো কষ্ট দুঃখ না পায়। আপনি যার সঙ্গে কথা বলছেন সেই মানুষটা যেন কোনো কষ্ট না পায়, সেটা মাথায় রাখবেন এই নির্দিষ্ট দিন, এই অক্ষয় তৃতীয়ার দিন। কারণ আপনি আপনার কথাকে অবশ্যই সংযত রাখবেন, না হলে আপনি কিন্তু আপনার জীবনের সমস্যায় পড়বেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই নির্দিষ্ট দিনে কখনো কোনো ভুলও করেও কারোর ক্ষতি করতে যাবেন না, কারোর উপর শত্রুতা করতে যাবেন না। অনেক মানুষ আছে দেখবেন যে আমাদের পথে ঘাটে বাড়ি আশেপাশে সব চারিদিকে শত্রু শত্রু শত্রু। কিন্তু এই দিন যদি কেউ কোনো শত্রুতা করে কারোকে কোনো রকমের হিংসামূলক কোনো কাজ করে বসে, তাহলে জানবেন যে সে জীবনে কোনো নিকৃষ্ট মানের পরবর্তী জীবনে
কিন্তু ভোগ করবে, অর্থাৎ কোনো নিকৃষ্ট মানের কোনো জীব হয়ে সে জন্মগ্রহণ করবে পরবর্তী কিন্তু জন্মে। তাই সেই জন্য বলা হচ্ছে আপনি এই নির্দিষ্ট দিনটাতে কারোর কোনো হিংসা করবেন না, কারোর কোনো খারাপ চিন্তা করবেন না, কারোকে কোনো আঘাত দেবেন না, কাউকে কোনো ক্ষতি করবেন না, কাউকে কোনো রকমের অপমানিত করবেন না, যাতে আপনার সামনে যে ব্যক্তিটা রয়েছে সে কোনো মনে কষ্ট পায়। খুব গুরুত্বপূর্ণ। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই নির্দিষ্ট দিনে যথাসম্মত, তা হলো আপনার মুখে হয়তো আপনি যখন রেগে যাচ্ছেন, হয়তো আপনি নিজের থেকে কোনো কারণ দেখে, কোনো বিষয় দেখে আপনি রেগে গেলেন, চেষ্টা করবেন ওই দিনটা মুখ বন্ধ করে রাখার, কোনো কথা বলবেন না, মৌনী থাকার চেষ্টা করবেন। নিজে মৌনী থাকলে পরে আপনি দেখবেন যে আপনার থেকে যদি কোনো রকমের খারাপ কিছু কটু কথাও যদি মুখ দিয়ে বেরিয়ে যায়, সেটা আপনার জন্য পাপের জায়গা তৈরি হবে। তাহলে সেটা আপনি দেখেও আপনি ওই দিনের জন্য মৌনী থাকুন। এটা খুব সতর্ক। এগুলো যদি আপনি মেনে চলতে পারেন, অবশ্যই আপনার জীবনের শুভ ফল আসবেই আসবে আসবে আসবে। এবং বলছে যে এই দিনটা সারাটা দিন যদি সম্ভব হয় আপনার জীবনে, তাহলে পুজো পাঠ ধ্যান এবং দান করে এই দিনটাকে কাটান। দেখবেন অনেক দুস্থ মানুষ রয়েছে, তাদেরকে ওই নির্দিষ্ট দিন খাদ্য বস্ত্র আপনি দান করতে পারেন। আপনার সমর্থন মতো দান করুন, তাতে আপনার জীবনের উন্নতি নিয়ে আসবে। এবং এই দিনটা আপনি যদি পারেন, সব থেকে ভালো হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ মানে শুধু আপনার মৃত্যুর তুল্য যন্ত্রণা 8 রকমের হয়, আমি বলে দিয়েছিলাম এর আগে। আপনার শুধু শারীরিক সমস্যা হবে, আপনার মৃত্যু যোগ আছে তার জন্য না, কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনার জীবনে 8 রকমের মৃত্যু তুল্য যন্ত্রণাকে নিবারণ করতে পারে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। সেই জন্য এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি যদি জপ করতে পারেন ওই নির্দিষ্ট দিন, কেউ হয়তো আমি বলবো শুধু সবাইকেই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রই জপ করবেন তা না, যে পারবেন সেই করবেন। কারণ যে কোনো মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে তার পজিটিভ ভাইব্রেশন রয়েছে এবং উচ্চারণ কিন্তু তার নির্দিষ্ট সঠিক হওয়া চাই। কেউ হয়তো হনুমান চল্লিশা পাঠ করেন, তাকে বলবো সে হনুমান চল্লিশাই পাঠ করুন ওই নির্দিষ্ট দিনটা। নিজেকে নিষ্ঠার সঙ্গে থাকুন, নিজে সৎ থাকুন, অনেস্ট থাকুন, মানুষের সঙ্গে সুব্যবহার করুন এই নির্দিষ্ট দিনটা, তাতে আপনি ভালো ফল পাবেন। আমি যেমন মহামৃত্যুঞ্জয় বলছিলাম যে 8 রকমের মৃত্যুতুল্য যন্ত্রণা, সেটা আপনার শারীরিক সমস্যা হতে পারে, সেটা আপনার বড় রকমের অর্থ লস হয়ে যেতে পারে, আপনার থেকে কেউ হয়তো কারোর থেকে আপনি এমন কিছু অপমানিত বিষয় পেলেন, আপনার সামনে এসে হাজির হলো এমন একটা বিষয়, সেখান থেকে আপনি মৃত্যুতুল্য যন্ত্রণা পেতে পারেন। আপনি জীবনে কোনোদিন কল্পনা করতে পারেননি এই ধরনের সমস্যা হবে, সেটা দেখা গেল হঠাৎ করে প্রকাশ্যে চলে আসলো, সেটাও আপনার মৃত্যুতুল্য একটা যন্ত্রণার জায়গা। আপনার খুব কাছের মানুষ, সে হয়তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে বা যেতে পারে, তার জন্য আপনার মৃত্যুতুল্য যন্ত্রণা। এই ধরনের 8 রকমের মৃত্যুতুল্য যন্ত্রণা আপনার জীবনে আসলে তার জন্য বলা হয় যে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। সুতরাং এই অক্ষয় তৃতীয়াতে আপনি যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, আপনার জীবনের অনেক কিছু অশুভ দিক থেকে আপনি শুভ দিকে যেতে পারবেন। তাই এই নির্দিষ্ট দিনটাকে মাথায় রাখেন এবং যত সম্ভব অনেস্টলি থেকে এইভাবে জপ তপ পুজোর মধ্যে দিয়ে সময়টাকে কাটান এবং তার সঙ্গে সঙ্গে কিছু মানুষকে, দুস্থ মানুষকে দানও করতে পারেন। তাহলে এই ছিল, এইভাবে আপনি এই সময়গুলো আপনি কাটান। এবং এই বলছে যে এই তৃতীয়ার সব কাজ, কারণ আপনি যে কাজ করবেন, যে পদক্ষেপ করবেন, সেই পদক্ষেপে কিন্তু আপনার জীবনের অক্ষয় হয়ে থাকবে। সেই জন্য এই অক্ষয় তৃতীয়ার দিনটা অ্যাকচুয়ালি কিন্তু বলা হয় বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়ার তিথি হচ্ছে অক্ষয় তিথি।
তাই এই বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিকে আপনি আপনার জীবনের একটা সুন্দর, আপনার জীবনের একটা সাকসেসময় সময় করে রাখতে পারেন, যেটা আগামী জীবনে আপনার, আগামী দিনে, আগামী সময়গুলো, আগামী বছরগুলো আপনার জীবনে ভালো নিয়ে আসুক। কি কি করবেন, এই দিনের এত গুরুত্ব কেন, এটা অনেকের মধ্যে অনেক এর মধ্যে জানার ইচ্ছা আছে। কিন্তু এই অক্ষয় তৃতীয়াটা কেন এত গুরুত্ব, কি হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতে, আমি এক এক করে বলবো। এবং সত্যি করে এই অক্ষয় তৃতীয়ার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবং এই গুরুত্ব কি না, প্রথম বলছে যে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন এই পৃথিবীতে, অর্থাৎ 10 অবতারের মধ্যে ষষ্ঠ অবতার পরশুরাম, তিনি জন্মগ্রহণ করেন এই অক্ষয় তৃতীয়ার দিন। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন যাদের জন্ম হয় তারা কিন্তু জীবনে অনেক কিছু প্রাপ্তি হয় তাদের, এবং তাদের আগের জন্মের অনেক অশুভ কর্ম সেগুলোর থেকে তারা সে মুক্তি পায়। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে এই দিন আর কি হয়েছিল, বলছে এই অক্ষয় তৃতীয়ার দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন, অর্থাৎ গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। এবং সেই জন্য বলা হচ্ছে যে অক্ষয় তৃতীয়ার ভোরবেলা সূর্য উঠছে বা উঠবে এই সময় আপনি যদি গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনি যদি শিবের অভিষেক করতে পারেন, বা আপনার ইষ্ট দেবদেবীকে আপনি কিন্তু মন্ত্রপাঠ বা আপনি তাকে আহার দিতে পারেন, বা কোনো দুস্থ মানুষকে যদি সহযোগিতা করতে পারেন এই গঙ্গা স্নানের পর, তাতে আপনার অনেক মনস্কামনা পূর্ণ হবে এবং আপনি অনেক পাপ হতে আপনি মুক্ত হতে পারবেন। তাই এই অক্ষয় তৃতীয়া খুব গুরুত্বপূর্ণ। এবং এই অক্ষয় তৃতীয়ার দিন গণপতি গণেশ তিনি কি করেছিলেন না, বেদব্যাসের অর্থাৎ বেদব্যাস তিনি যে মহাভারত, অর্থাৎ তিনি যে শ্লোকগুলো বলেছিলেন, বেদব্যাস যে শ্লোকগুলো তিনি বলেছিলেন তার সঙ্গে কন্ডিশন ছিল গণেশজির কি না, প্রত্যেকটা, অর্থাৎ সে যতক্ষণ সে তার হাত চলবে এবং সেই হাত চলার মধ্যে প্রত্যেকটা শ্লোকের মানে বুঝে সে কিন্তু লিপিবদ্ধ করবে, এবং যতক্ষণ সে লেখা অর্থাৎ লিখবে তাকে শ্লোক বলেই যেতে হবে, এই কন্ডিশনে সে কিন্তু সেই শ্লোক লিখেছিল। এবং যে শ্লোক সেই রচনায় বইয়ের আকার করেছিল সেটা হচ্ছে মহাভারত, অর্থাৎ এই নির্দিষ্ট দিন থেকে শুরু করেছিল। অর্থাৎ বলা হচ্ছে গণেশজি বেদব্যাস তার যে শ্লোক তিনি মুখ থেকে উচ্চারণ করেছিলেন, সেই মুখ থেকে উচ্চারণ করা শ্লোকের নির্দিষ্ট মানে বার করে সেটা রচনা করেছিলেন, যেটা মহাভারত নামে পরিচিত। এবং সেটা এই নির্দিষ্ট দিনে তিনি শুরু করেছিলেন। এবং বলছে যে এই নির্দিষ্ট দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল, দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল। আপনারা জানেন যে দেবী অন্নপূর্ণার কোথায় আবির্ভাব হয়েছিল না, সেটা কিন্তু কাশী বিশ্বনাথে। এবং এখানে এর আগেই আমি বিস্তারিত আলোচনা করেছি, তবু বলবো যে এই নির্দিষ্ট দিন এতটাই গুরুত্বপূর্ণ। এবং এই নির্দিষ্ট তিথি অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিন কি হয়েছিল না, সত্য যুগের শেষ হয়ে ত্রেতা যুগ সূচনা হয়েছিল, সত্য যুগের শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়েছিল। এবং এই নির্দিষ্ট দিনে কুবেরজি তপস্যা করছিলেন, কার তপস্যা না, শিবের তপস্যা করছিলেন। এবং অনেক আগের থেকে শিবকে তপস্যা করে শিবকে কিন্তু সন্তুষ্ট করেছিলেন, এবং শিবকে সন্তুষ্ট করে শিবের থেকে আপনি সেই কুবেরজি বর পেয়েছিলেন। এবং যে বরে তিনি পেয়েছিলেন কি না, ধন সম্পদ এর অধিকারী হয়েছিলেন, এবং ধন সম্পদের দেবতা রূপে তিনি কিন্তু পূজিত হন। তাই এই নির্দিষ্ট তিথিতে বলা হচ্ছে কুবেরজি এবং লক্ষ্মীর আপনি যদি বাড়িতে পুজো করতে পারেন,
তাহলে আপনার জীবনের অর্থটাও, আপনার সম্পদটাও আপনার জীবনের অক্ষয় হয়ে যাবে। আপনার জীবনে প্রচুর অর্থ সম্পদ এর মালিক আপনি হতে পারবেন, এবং সেটা নিষ্ঠার সঙ্গে শুভ যোগ দেখে করতে হয়। আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে আপনি যদি আপনার জীবনের সমস্যার থেকে বেরোনোর জন্য তার প্রতিকার প্রতিবিধান করেন, তাহলে আপনার জীবনের সমস্যা অবশ্যই মিটবে। সেই জন্য এই অক্ষয় তৃতীয়া খুব শুভ একটা যোগ, এবং এই যোগ আপনার জীবনের আরো আরো ভালো জায়গা নিয়ে আসবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে এই নির্দিষ্ট দিনে কি হয়েছিল না, এই নির্দিষ্ট দিনে সুদামা দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণের সাথে দেখা করেছিলেন। সুদামা দেখা করেছিলেন দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে, এবং সেখানে চাল ভাজা নিয়ে গেছিলেন। তার বন্ধুত্বর জায়গা থেকে তাকে শ্রীকৃষ্ণকে চাল ভাজা দিয়েছিলেন, এবং তার পরিবর্তে সে প্রচুর সম্পত্তির মালিক হয়েছিলেন, কারণ তার আশীর্বাদ তার বরে সে যখন সে জানতে পেরেছিল, শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বর, তিনি যখন জানতে পারলেন যে সুদামা তার এত কষ্টের মধ্যে আছে, তবুও তার সেই বন্ধুত্ব জায়গায় তাকে সেই চাল ভাজা নিয়ে এসছে তাকে দেওয়ার জন্য, তখন কিন্তু সে তার সেই বরের তার আশীর্বাদে সেই কিন্তু তার বাসস্থান পরিবর্তন হয়েছিল, এবং কিন্তু সেখানে বিরাট অট্টালিকা তৈরি হয়েছিল। তাই এই নির্দিষ্ট দিনে, সেটা ওই অক্ষয় তৃতীয়ার দিন, বলছে যে এই দিনই দুঃশাসন দ্রৌপদী বস্ত্রহরণ করতে যান, এবং সখী দ্রৌপদীকে বাঁচাতে শ্রীকৃষ্ণ কিন্তু সেখানে হাজির হয়েছিলেন এই নির্দিষ্ট দিন। এবং এই নির্দিষ্ট দিন বলছে পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণের কাজ শুরু হয়। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া খুব খুব গুরুত্বপূর্ণ। এবং এই অক্ষয় তৃতীয়া দিন বলছে কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনোত্রী যে মন্দিরগুলো খুলে দেওয়া হয় 6 মাসের জন্য, যেটাকে 4 ধাম বলা হয়, এবং সেই 4 ধামের মন্দিরের গেট উন্মোচিত হয়, এবং এই নির্দিষ্ট দিন বহু বহু পুণ্যার্থী সেখানে হাজির হন, এবং সেখানে দর্শনের জন্য তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে সেখানে পৌঁছে যান। তাই এতটাই গুরুত্বপূর্ণ এই যুগ এবং এই নির্দিষ্ট তিথিটা। এবং এই দিনই সত্য যুগের শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়েছিল, যেটা আমি আপনাদেরকে আগেই বললাম। তাই এই নির্দিষ্ট দিনে কিছু করণ ক্রিয়া রয়েছে, যেটা আপনার জীবনে করলে আপনি শুভত্ব লাভ করবেন, যেগুলো প্রথম যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট করণ ক্রিয়া, যেটা আপনি যদি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা মিটবে। যাদের শনির 7.5 ভুগছেন, তারা আপনার এই নির্দিষ্ট দিনটাতে যদি আপনি আপনার পায়ের, অর্থাৎ আপনি আপনার নিকটস্থ কোনো জায়গায় আপনি কি করবেন, অন্ন, অর্থাৎ সেখানে অল্প 1 কেজি 250 গ্রাম চাল নেবেন, 250 গ্রাম, শুধু 250 গ্রাম ডাল নেবেন, 250 গ্রাম সর্ষের তেল নেবেন, এবং তার মধ্যে অবশ্যই নুন, একটা নুনের প্যাকেট নেবেন। এইগুলো দিয়ে আপনি একটা প্যাকেট করে কোনো দুস্থ মানুষকে সেটা সাহায্যের কারণে দিয়ে আসবেন, এবং তাকে বলে আসবেন এবং সাহায্য করবেন, মানে তাকে দেবেন, এবং খুব ভক্তিস্বরে, খুব ভক্তিকারে আপনি যদি তাকে দিতে পারেন এবং সে যদি গ্রহণ করে আপনার এটা, তাহলে জানবেন আপনার জীবনের অনেক সমস্যা আপনি কিন্তু বিগত দিনে আর পাবেন না, সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং সেটা এই নির্দিষ্ট তিথিতেই আপনাকে করতে হবে, করলে ভালো থাকতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের, খুব ছোট্ট বাচ্চা যাদের 12 বছরের নিচে, এই ধরনের বাচ্চাদেরকে আপনি ওই দিন কোনো কিছু গিফট করতে পারেন, তাতে আপনার ক্ষেত্রে আগামী দিনগুলো ভালো হবে। এবং তাদের আনন্দের জন্য আপনি কিছু কাজ করতে পারেন ওই দিন, নির্দিষ্ট দিনটাকে।
এইগুলো কিন্তু আপনি যদি ওই অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন, তাতে আপনার জীবনের, আমি আবার বলছি বারবার, অনেক ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং দেখুন, সমস্যা আপনার ক্ষেত্রে কি ধরনের হয়ে আছে, আপনার জন্মছক, আপনার গ্রহ নক্ষত্র বলে দেবে। আপনার গ্রহ নক্ষত্রের বিভিন্ন কানেকশন আপনার ক্ষেত্রে সেই সকল সমস্যাগুলো নিয়ে আসে। সেই জন্য বলা হয় 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার জীবনের জন্মছক তৈরি হয়েছে এবং ওরাই আপনাকে প্রভাবিত করছে এবং আপনি সেইভাবে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছেন বা আপনি ভালো জায়গায় যাচ্ছেন। তারা যদি কোনো রকমের ভালো জায়গা থাকে তাহলে আপনি ভালো হচ্ছেন, সেই গ্রহগুলো যদি খারাপ জায়গা থাকে তাহলে আপনার ক্ষেত্রে জীবনে খারাপ হচ্ছে। আবার এর মধ্যে থাকে 6ষ্ঠ ভাবের কানেকশন, শত্রুতা জায়গা, শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। তাহলে এইগুলোর কারণে আপনি আপনার ক্ষেত্রে কখনো খুব ভালো হচ্ছে, কখনো খারাপ হচ্ছে। তার জন্য খারাপ যখন হয় তখন আমরা সেটা খুব ভুগি, আমরা তখন বুঝতে পারি যে আমার সময়টা খুব খারাপ যাচ্ছে এবং তখন চেষ্টা করি যে কিছু না কিছু ব্যবস্থা করতে খারাপটার থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু ভালো যখন আপনি আছেন তখনও কিন্তু আপনার আগামী কমাস পরে বা কবছর পরে হয়তো খারাপটা আসতে পারে। সেটা যিনারা ক্যালকুলেশন করেন, যিনারা বিচার করেন, সেটা বলতে পারেন। সেই জন্য আপনি আগের থেকে স্টেপ নেবেন না সেই সময়ে গিয়ে স্টেপ নেবেন, না আপনার দেয়ালে পিঠ ঠেকে যাবে তারপরে গিয়ে তার প্রতিকার প্রতিবিধান করবেন, সেটা সম্পূর্ণটা আপনাদের বিষয়। কিন্তু আমি বারবার বলে থাকি, কিছু তিথি নক্ষত্র রয়েছে, এই তিথি নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে কিছু ক্ষণ আপনার জীবনের নির্দিষ্টভাবে তার প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট সময় বলুন, এবং সেই অনুযায়ী যদি আপনি প্রতিকার প্রতিবিধান করেন এবং সেই অনুযায়ী সঠিক যদি আপনি গাইডলাইন পান, তাহলে আপনি কিন্তু আপনার এই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আগামী দিনে ভালো জায়গায় পৌঁছাবেন। কারণ আমার চেম্বারগুলো একটু বলে দিই, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আমার চেম্বারগুলো প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, 2টোর থেকে দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত এই চেম্বারে আপনারা পাবেন। প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুরে চেম্বার রয়েছে দুপুরবেলা, অর্থাৎ এখানে 4টে পর্যন্ত পাবেন। এবং ওই দিনই 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। আর প্রত্যেক মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে এবং সেটা লেক মার্কেটের ঠিক পিছনের দিকে, সৌভাগ্য চক্র চেম্বারের নাম। এখানে আপনারা 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন আমাকে। প্রত্যেক বুধবার আপনারা পাবেন হাওড়া ময়দানে, কিন্তু এখানেও পাবেন, অর্থাৎ এখানে নবদিশা চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন। বৃহস্পতিবার কৃষ্ণনগর চেম্বার রয়েছে, সেখানে 12টা থেকে 4টে পর্যন্ত পাবেন। প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে, আপনারা পাবেন এখানে ঠিক 5টা থেকে 8টা পর্যন্ত। কিন্তু যে চেম্বারেই আসুন না কেন অবশ্যই নিজের নামটা নথিভুক্ত করবেন। আর প্রত্যেকটা চেম্বারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, আপনি যেমন সিরিয়ালি আসবেন সেই অনুযায়ী আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, সেই অনুযায়ী আপনি দেখাতে পারবেন। তাছাড়াও কিন্তু বাইরে চেম্বার রয়েছে, বহরমপুরে চেম্বার রয়েছে, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ। এগুলো চেম্বার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে হয়। নিচের স্ক্রলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা আছে কবে বহরমপুর থাকছি, কবে বর্ধমান থাকছি, কবে তারাপীঠ থাকছি, বা কবে কিন্তু আপনারা নিষেধাই পাচ্ছেন। তা যাই হোক, আমি কাজগুলো যেগুলো করি, দৈবিক কাজ তো অবশ্যই কিছু থাকে সেখানে, কারণ প্রতিকার প্রতিবিধানে দৈবিক তার ক্রিয়া রয়েছে, যেগুলো করলে পারে আপনি সেখান থেকে বেরোতে পারবেন। সেই জন্য যে কাজগুলো আমি করি, কখনো তারাপীঠ শ্মশানে কাজ করি, কখনো আমার নিজ গৃহমন্দিরে কাজ করি, কখনো কামাখ্যা পীঠে কাজ করি, কখনো বেনারসে কাজ করি, এবং তাছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন জায়গায় তার কাজগুলো করা হয়। এবং তার কারণেই বহু মানুষ যারা বিগত দিনে এসছে তারা কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে। তাই আবার বলছি, সময় একদম নেই, শুনতে থাকুন তাদের কথাবার্তা। আর তার সঙ্গে সঙ্গে বলবো, আগামী দিনে প্রত্যেকের আরও খুব ভালো হোক, আপনাদের আরও সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করুক, এবং এই আগামী এই যে অক্ষয় তৃতীয়া আপনার জীবনের সুখটা অক্ষয় হয়ে থাকুক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী।
আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমেডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতো অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমেডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টাই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যে প্রেডিকশন ছিল সবগুলো মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সবকিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সবকিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভির পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা আমি সমাধান করে দিয়েছি। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম,
তারপরেও বাচ্চা দিয়েছে, এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপস্থিত ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসতো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও
আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখেছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া কি দেখেছেন? মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এখানেই মধ্যে আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।